আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা ৩য় অধ্যায়ের অনুশীলনীর আমরা এখানে কোশ্চেন গুলো সলভ করব। তো এখন এখানে প্রথম কোশ্চেন যা বলা আছে এখানে উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন এখানে? পুষ্টি শোষণের জন্য আমাদের কি মাটি, বায়ু, পানি না আলো? পানি কিন্তু প্রয়োজন এখানে, তাই না? আমাদের এখানে সঠিক অ্যান্সার পানি। এটা ৭০ সালে আপনার এখানে প্রাইমারি পরীক্ষায় আসছিল এখানে। আচ্ছা। কোনটি পানি দূষণের কারণ? ধোঁয়া, হর্ন বাজানো, ক্ষতিকর গ্যাস নাকি নর্দমার বর্জ্য? নর্দমার বর্জ্য। ওকে, খ নম্বর এখানে। সরি, ঘ নম্বর আরকি। এটাও আমাদের এখানে ১৬ সালে আসছিল প্রাইমারি পরীক্ষায়। এরপর আমাদের এখানে বলছে যে পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলি এখানে আমরা? ছাঁকন বলি এখানে। কি বলি এখানে? ছাঁকন। ওকে? তো আমরা এখানে ছাঁকন আমাদের এখানে ছাঁকন না থিতানো এখানে? আচ্ছা, এটা থিতানো বলছে এখানে। আসলে ছাঁকন বলতে কি আমাদের বালি না? আচ্ছা, থিতানোই হবে এখানে। তো এটা হচ্ছে আমাদের ১৬ সালেও আছে, ১৭ সালেও আছে, তাই না? এটা ইম্পর্টেন্ট। তার মানে পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়া হচ্ছে আমরা কি জানি? থিতানো বলি এখানে। ওকে? সংক্ষিপ্ত কোশ্চেন, পানিচক্র কি বলছে এখানে? পানিচক্র কি বলছে এখানে? পানিচক্র কাকে বলে দেখি? দেখুন, এটা ১৬ সালে আছে এবং ১৫ সালে আছে। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থার পরিবর্তন হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। আচ্ছা, পানি দূষণের পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ দিতে বলছে এখানে। পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ। পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ হলো কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে, রান্নাঘরে নিষ্কাশন নালায় ও টয়লেটের রাসায়নিক বর্জ্য এবং তেল না ফেলে এখানে, পুকুর, নদী, হ্রদ ইত্যাদি সাগরে ময়লা আবর্জনা না ফেলে। এই তিনটাই কিন্তু ওয়ে। অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার ৪টি উপায় লিখতে বলছে এখানে। তো এখানে অ্যান্সার গুলো হচ্ছে আমাদের এখানে একটা থাকন, একটা হচ্ছে থিতানো, একটা হচ্ছে কি ফুটানো, একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধকরণ। বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়, কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায় এখানে? এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদের কিন্তু বইও আছে কোশ্চেনটা। বৃষ্টির পর জমে থাকা পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে যায়। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে। আর নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং পরবর্তী তা বাষ্পীভবন হয়ে আবার বায়ুতে কিন্তু ফিরে আসে। ওকে? পানির ৩টি অবস্থা কি কি এখানে বলছে? খুবই ইজি কোশ্চেন। ১৬ সালে আছে কোশ্চেনটা। একটা হচ্ছে আমাদের কঠিন, তরল, একটাকে বায়বীয়। ওকে? আচ্ছা। এরপর হচ্ছে রচনামূলক কোশ্চেন আমরা দেখব। এই পানি চক্র কোশ্চেনটা কাকে বলে এটা খুবই ইম্পর্টেন্ট। এই ব্যাখ্যা করতে বলছে চক্রটা। পানি সহ মানে বরফ সহ পানির গ্লাসের বাহিরের পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করতে বলছে। এটা আমরা বইয়ে কিন্তু পড়ছি এই জিনিসটা। গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয়ে যায় এবং বরফ সহ গ্লাসের বাহিরের অংশ স্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে হবে। ওকে? গ্লাসের বাহিরে বায়ু যখন এই ঠান্ডা গ্লাসের সংস্পর্শে আসে, তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তা বিন্দু বিন্দু পানিতে পরিণত হয়, ফলে গ্লাসের গায়ে জমা হয়, ফলে গ্লাসের বাইরে পৃষ্ঠে ভিজে যায়। ওকে? এই পানি চক্র দেখুন, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসতে পারে এই কোশ্চেনটা। ১৫ সালে এবং ১৬ সালে এই কোশ্চেনটা আসছে এবং এরপরে আসছে কিনা জানি না। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থার পরিবর্তন হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানি চক্র। নিচের ব্যাখ্যা দেওয়া হলো এখানে, দেখুন ব্যাখ্যাটা দিয়েছে। পানিচক্রের মাধ্যমে সর্বদা পানির অবস্থার পরিবর্তন হয়েছে বা ঘটেছে। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় এবং বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে, আর এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে ভূপৃষ্ঠে ফিরে আসে। এভাবে পানিচক্র সম্পূর্ণ হয়। এখানে দেওয়া আছে, বইও চিত্রটা দেওয়া আছে, সুন্দর করে দেখবেন, চিত্রটা আর্ট করবেন এখানে। ওকে? চিত্রটা আর্ট করলে মার্ক বেশি পাবেন। তো এরপরে আমাদের এখানে পরের কোশ্চেনটা দেখুন। জীবের কেন পানি প্রয়োজন? জীবের কেন পানি প্রয়োজন? এখানে পানির অপর নাম হচ্ছে জীবন। পানি ছাড়া অধিকাংশ জীব বাঁচতে পারে না। তাই জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। জীবের জীবন ধারণে পানির প্রয়োজনীয়তা নিম্নরূপ। পানি উদ্ভিদ ও প্রাণীর দেহের বিভিন্ন অংশে পুষ্টি সরবরাহ করে। উদ্ভিদ ও প্রাণীর দেহে পুষ্টি উপাদান শোষণ করে। প্রাণীর গ্রহণকৃত খাদ্য পরিপাকে সাহায্য করে। উদ্ভিদের খাদ্য তৈরিতে পানির প্রয়োজন হয় এবং পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। প্রাণী ও উদ্ভিদের দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে পানি সাহায্য করে। ওকে? তো এই বিষয়গুলো দিলেই কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে।
এরপরে বলা আছে এখানে বাতাসে পানি আছে, তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি এখানে। তো বাতাসে সর্বত্র পানি বিদ্যমান, নিচের পরীক্ষাটি আমরা দেখে সহজে বুঝতে পারবো। একটি কাঁচের গ্লাসে কয়েক টুকরা বরফ নেই, তারপর কিছুক্ষণ রেখে দেই, এরপর লক্ষ্য করলে দেখা যাবে যে গ্লাসের বাইরের অংশে বিন্দু বিন্দু পানি জমেছে। এর কারণ হলো ঠান্ডা গ্লাসটির চারপাশে বায়ু থাকায় বাষ্প ঘনীভূত হয়ে তা পানিতে পরিণত হয়েছে। আর এই পরীক্ষা দ্বারা আমরা বুঝলাম যে বাতাস আমাদের সর্বত্র ছড়িয়ে পড়েছে। ওকে, পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি? 4টি উপায়ে আমরা পুকুরের পানি থেকে নিরাপদ পানি পেতে পারি। একটা হচ্ছে কলসি বা পাত্রের পুকুরে পানি রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে পানির তলানি পড়েছে, ফলে উপরের অংশ পানির পরিষ্কার হয়েছে। এই পানিকে 20 মিনিট ধরে 20 মিনিটের বেশি ধরে ফুটালে আমরা এটাকে পানি মানে নিরাপদ বলতে পারি। এছাড়া পুকুরের পানিতে ফিটকিরি, ব্লিচিং পাউডার বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে পানি আমরা নিরাপদ পানি পেতে পারি আর কি। ওকে, ঠান্ডা পানির গ্লাসে গায়ে লেগে থাকা কণা পানির শিশির কেন একই রকম? ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম? একটি ঠান্ডা পানির গ্লাস কিছুক্ষণ রেখে দিলেই বায়ু গ্লাসের সংস্পর্শে আসে, ফলে বায়ু থেকে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তা পানির কণায় পরিণত হয়। আবার শীতকালে যখন তাপমাত্রা কমে যায় তখন ঘাস গাছপালা সংস্পর্শে বায়ুর জলীয় বাষ্প এসে ঘনীভূত হয়ে তার শিশিরাঙ্ক বিন্দুতে পরিণত হয়। ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানি এবং শিশিরাঙ্ক প্রায় একই উৎস থেকে বা জলীয় বাষ্প থেকে এসেছে, তাই তারা কি হয় এখানে একই রকম হয়। ওকে, আমরা পরবর্তী ভিডিওতে বায়ু নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।